আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আমি একটি আজকে লেসন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট। আশা করছি প্যাসেজটি তোমাদের পরীক্ষাতে আসার মতো একটি প্যাসেজ। এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক তোমরা খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবে। সো প্যাসেজটি প্রথমেই তোমরা বাংলা করে সুন্দর করে পড়ে নিবে। চলো আমরা দেখে নিই তাহলে প্যাসেজে কি আছে। জয়নুল আবেদিন ওয়াজ আ বাংলাদেশি পেইন্টার। জয়নুল আবেদিন হচ্ছেন একজন বাংলাদেশি চিত্রশিল্পী, যিনি জন্মগ্রহণ করেন 1914 সালে 29 ডিসেম্বর এবং মৃত্যুবরণ করেন 1976 সালে 28 মে। হি হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। তিনি ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। ট্যালেন্ট মানে মেধাবী বা প্রতিভা, এক্সট্রাঅর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ। and was internationally recognized for his paintings, এবং তিনি আন্তর্জাতিকভাবে তার চিত্রকর্মের জন্য স্বীকৃত ছিলেন। ইন্টারন্যাশনালি মানে আন্তর্জাতিকভাবে, রেকগনাইজড মানে হচ্ছে স্বীকৃতি। He became well known in 1944 through his series of paintings on the great man-made famine in Bengal during British colonial rule. ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে মানুষের সৃষ্ট দুর্ভিক্ষের উপরে ছবি এঁকেই তিনি মূলত পরিচিত হয়েছিলেন। সেটা কত সালে ছিল? 1944 সালে। ম্যানমেড মানে মানব সৃষ্ট, আর ফ্যামিন মানে হচ্ছে দুর্ভিক্ষ। He played a vital role in the art movement in Bangladesh. তিনি বাংলাদেশের শিল্প আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। And was the founding principal of the Government Institute of Arts at University of Dhaka. এবং তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রতিষ্ঠাতা কি ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন কোন ইউনিটের? নাও ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা ছিলেন। His paintings on Bengal famine are considered as his most ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস। চিত্রকর্মের মধ্যে তিনি যে বাংলার দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন, এটি ছিল তার মানে সবচেয়ে বিবেচিত, কনসিডারেবল মানে উল্লেখযোগ্য কাজ। হিজ হোমল্যান্ড অনার্ড হিম উইথ দ্য টাইটেল শিল্পাচার্য। তার মাতৃভূমি তাকে সম্মানিত করেছিলেন শিল্পাচার্য বলে, or the great teacher of arts for his artistic and visionary qualities. এবং তাকে বলা হয় মহৎ গুরু বা শিক্ষক, শিল্পের গুরু হিসেবে বা শিক্ষক হিসেবে। কেন? আর্টিস্টিক মানে তার শৈল্পিক এবং কাল্পনিক গুণাবলীর কারণে। ভিজনারি মানে হচ্ছে কাল্পনিক। He was a pioneer of the modern art movement. তিনি ছিলেন আধুনিক শিল্প আন্দোলনের অগ্রদূত। পায়োনিয়ার মানে হচ্ছে অগ্রদূত। And was rightly considered as the founding father of the Bangladeshi modern arts. এবং আধুনিক বাংলাদেশের যে শিল্প আছে সেটার পিতা হিসেবেও বা জনক হিসেবেও তাকে বিবেচনা করা হয়ে থাকে। Abedin was born in Kishoreganj on 29 December 1914. যেটা তোমাদের প্রথম লাইনে ব্র্যাকেটে বলে দেওয়া ছিল যে তিনি 1914 সালের 29 ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। He was spent most of his childhood near the scenic banks of the Brahmaputra river. তিনি তার জীবনের অধিকাংশ শৈশব কাটিয়েছিলেন ব্রহ্মপুত্র নদের নৈসর্গিক সৌন্দর্যের নিকটে। সিনিক মানে হচ্ছে নৈসর্গিক। The river and the open nature inspired him from his early life. শুরু থেকেই জীবনের তিনি অনুপ্রাণিত হয়েছিলেন মুক্ত খোলা প্রাকৃতিক পরিবেশ দ্বারা। The Brahmaputra later appeared in many of his paintings and remained a great source of inspiration throughout his career. এবং তার অনেক লেখাতে বা তার অনেক চিত্রকর্মে কিন্তু পরবর্তীতে কি এসেছিল? ব্রহ্মপুত্র নদের এটি এসেছিল এবং সমস্ত জীবন ব্যাপী এটি অনুপ্রেরণার একটা উৎস ছিল। As his tribute to the river Brahmaputra, ব্রহ্মপুত্র নদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক, ট্রাইবিউট মানে হচ্ছে সম্মান প্রদর্শন করা,
He drew a series of watercolor paintings in his regard. তিনি একটি জল রং কিন্তু ব্যবহার করেছিলেন তার চিত্রকর্মে। This helped him earn Governor's Gold Medal in All India Exhibition in 1938, যেটি 1938 সালে এই প্রদর্শনীর মাধ্যমে তিনি সর্বভারতীয় পুরস্কার অর্জন করেছিলেন, গভর্নর গোল্ড মেডেল। This was the first time, এটি ছিল প্রথম সময় বা এটি ছিল প্রথমবার, when he came under spotlight, and this award gave Abedin the confidence to create his own visual style. এবং এটি ছিল প্রথম সময় যখন তিনি সামনে এসেছিলেন, স্পটলাইট মানে সামনে চলে আসা, আর এই পুরস্কারের মাধ্যমেই তিনি তার নিজের যে দৃষ্টিভঙ্গি আছে, তার ক্রিয়েটিভিটি আছে বা সৃজনশীলতা আছে, এটার প্রতি তিনি আত্মবিশ্বাসী হয়েছিলেন। Abedin got admitted to the Government School of Art in Kolkata, now Government College of Art and Craft, Kolkata, India, যেটাকে বলা হয় গভর্নমেন্ট কলেজ, সরকারি আর্ট কলেজ অ্যান্ড ক্রাফট, কলকাতা, ইন্ডিয়াতে। এখানে তিনি অ্যাডমিশন নিয়েছিলেন মানে ভর্তি হয়েছিলেন। Here he learned European academic style for 5 years. তিনি এখানে 5 বছর ইউরোপীয় যে একাডেমিক শৈল্পিক যে বিষয়গুলো আছে একাডেমিক ভাবে তিনি এটা শিখেছিলেন। Later he joined the faculty of the same school after his graduation. তিনি তার শিক্ষা জীবন শেষ করে এখানেই আবার জয়েন করেছিলেন শিক্ষক হিসেবে। He was the first Muslim student to obtain first class with distinction from the school. আর এই স্কুল থেকে তিনি স্বতন্ত্রভাবে প্রথম মুসলিম ছাত্র হিসেবে ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণী অর্জন করেছিলেন in 1951, 1951 সালে। Joyner went to London to study at Slade School of Art for 2 years. তিনি লন্ডনে গিয়েছিলেন স্লাড অব আর্টস স্কুলে 2 বছরের জন্য পড়াশোনা করার জন্য। From the dissatisfaction of Oriental style and the limitations of European academic style, এখান থেকে তিনি হতাশ হয়েছিলেন। ডিসস্যাটিসফ্যাকশন মানে অসন্তুষ্ট হওয়া, ওরিয়েন্টাল স্টাইল এবং লিমিটেশনস অফ ইউরোপিয়ান যে একাডেমিক লিমিটেশনস মানে সীমাবদ্ধতা আছে এগুলো দেখে তিনি হতাশ হয়েছিলেন। হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু রিয়ালিজম, তিনি এখান থেকে কি হয়েছিলেন, অনুপ্রাণিত হয়েছিলেন বা আকর্ষিত হয়েছিলেন বাস্তববাদের উপরে। রিয়ালাইজেশন মানে হচ্ছে বাস্তববাদী। After his return from London, লন্ডন থেকে ফিরে এসে he started a new style called Bengali style. তিনি একটা নতুন রীতি শুরু করলেন আর সেটার নাম হচ্ছে বাঙালি রীতি। Later he realized the limitations of Bengali style. পরবর্তীতে তিনি এই বাঙালি রীতির সীমাবদ্ধতা দেখতে পেলেন বা বুঝতে পারলেন। Therefore he went back to nature. এরপরে তিনি ফিরে গেলেন প্রকৃতির মাঝে, রুরাল লাইফ গ্রামীণ জীবনে, and the daily struggles for men to make art, এবং দৈনন্দিন জীবনে যে মানুষ সংগ্রাম করে তার ভিতরে দ্যাট উড বি রিয়ালিস্টিক, যেটি হবে বাস্তববাদী, বাট মডার্ন ইন অ্যাপিয়ারেন্স, কিন্তু দেখতে হবে আধুনিক। অ্যাপিয়ারেন্স মানে দেখা বা সম্মুখে আসা। অনেকটা বড় প্যাসেজটা তোমাদের, কিন্তু এই প্যাসেজটা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে পরীক্ষায় আসার মতো একটি প্যাসেজ। In 1943, 1943 সালে, he painted a series of sketches on the man-made famine. তিনি একটি স্কেচ আঁকেন মানব সৃষ্ট দুর্ভিক্ষের উপর, which had spread throughout Bengal, যেটি সারা বাংলা ব্যাপী ছড়িয়ে পড়েছিল। The famine killed thousands of people, আর এই দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিলেন। The devastating famine touched his heart, আর এই ধ্বংসাত্মক দুর্ভিক্ষটা তার হৃদয়কে নাড়া দিয়েছিল। ডিভাস্টেটিং মানে ধ্বংসাত্মক। He used Chinese ink and brush and draw sketches of the devastations of the famine on cheap packing paper. তিনি সস্তা কাগজের প্যাকিং পেপার দিয়ে এই দুর্ভিক্ষের উপরে যে ধ্বংসাত্মক দুর্ভিক্ষ হয়েছিল এটি তিনি স্কেচ করেছিলেন, ব্যবহার করেছিলেন চাইনিজ রং এবং ব্রাশ।
The series of those sketches are known as famine sketches. আর এই সিরিজটার নাম ছিল হচ্ছে দুর্ভিক্ষের স্কেচ। আর স্কেচ মানে হচ্ছে রেখা টেনে ছবি আঁকা। Through those sketches, এই স্কেচের মধ্য দিয়ে he drew the helplessness and deprivation of the poor people. তিনি যে বঞ্চিত এবং অসহায় মানুষের বা গরিব মানুষের, দরিদ্র মানুষের ছবি এঁকেছিলেন। দেয়ার মিজারিজ, তাদের দুর্দশাপূর্ণ অবস্থা, অ্যান্ড ডেথ উইদাউট হ্যাভিং ফুড, এবং তারা যে অনাহারে মারা গিয়েছিলেন সেটির চিত্র অঙ্কন করেছিলেন। হি পেইন্টেড দোজ স্টার্ভিং পিপুল হু আর ডাইং বাই দ্য রোড সাইড। তিনি অঙ্কন করেছিলেন যে মানুষগুলো না খেয়ে রাস্তার ধারে মারা গিয়েছিলেন। These sketches are his most remarkable works, আর এগুলোই ছিল তার উল্লেখযোগ্য চিত্রকর্ম, which spread his name and fame around the world as a famous and humanitarian artist. আর এটার মাধ্যমে সারা বিশ্বে তিনি পরিচিত হয়েছিলেন বা তার নামটা ছড়িয়ে গিয়েছিল তার খ্যাতি এবং সুখ্যাতি কি হিসেবে, একজন বিখ্যাত এবং মানবিক শিল্পী হিসেবে। আবেদিন নট অনলি ডকুমেন্টেড দ্য ফ্যামিন, তিনি শুধুমাত্র দুর্ভিক্ষের প্রামাণ্য চিত্র অঙ্কন করেননি, বাট অলসো শোড ইটস সিনিস্টার ফেস থ্রু এ স্কেলিটন ফিগারস অফ পিপল ফেটেড টু ডাই অফ স্টারভেশন। মানুষ যে না খেয়ে কঙ্কাল সার হয়ে মারা যায় এই ছবিটাও কিন্তু তিনি অঙ্কন করেছিলেন। স্কেলিটন ফিগারস মানে কঙ্কাল সার। He depicted the inhuman story with very human emotions. তিনি চিত্রিত করেছিলেন, ডিপিক্টেড বা দেখিয়েছিলেন ইনহিউম্যান অমানবিক গল্প মানবিক আবেগের মধ্য দিয়ে। These drawings became iconic images of human sufferings. আর তার এই ছবিগুলোর মাধ্যমে কিন্তু একটি কি হয়েছিল, মানবিক যে ভোগান্তি এর একটি আইকন হয়েছিল। These sketches helped him to find his way into a realistic approach, আর যেটি তার এটি বাস্তবিক রূপ লাভ করেছিল, and focused on human sufferings, আর যেখানে দেখানো হয়েছিল বা ফোকাস করা হয়েছিল মানুষের যে ভোগান্তিটা, সাফারিংস মানে ভোগান্তি, স্ট্রাগল সংগ্রাম অ্যান্ড প্রোটেস্ট এবং প্রতিবাদ। থ্রু 65 ফিট স্ক্রল, 65 ফিট স্ক্রলের মাধ্যমে, স্ক্রল মানে টানা, হি ডিপিক্টেড দ্য ম্যাস মুভমেন্ট অফ 1969, তিনি 1969 সালের গণ অভ্যুত্থানের চিত্রিত করেছিলেন। অ্যান্ড উইথ 30 ফিট স্ক্রল পেইন্টিং কল্ড মনপুরা, এবং 30 ফিট একটি স্ক্রল ছিল, এটির নাম ছিল মনপুরা। হি শোড দ্য ডিভাস্টেটিং সাইক্লোন অফ 1970 and the sufferings of the people, তিনি দেখিয়েছিলেন মানুষের যে ভোগান্তিটা এবং 1969 সালের যে সাইক্লোনের বিধ্বংসী এটাও তিনি দেখিয়েছিলেন। থ্রু দ্য লাইটার স্কেচ, পরবর্তী স্কেচগুলোর মধ্য দিয়ে, হি রিমেম্বার দ্য পিপুল হু ডাইড ইন দ্যাট ক্যালামিটি, আর এই যে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে যারা মারা গিয়েছিলেন সেটি তিনি এখানে স্মরণ করেছিলেন। ইন 1975, 1975 সালে, জয়নুল আবেদিন set up a folk museum at Sonargaon and a gallery in Mymensingh named Shilpacharya Joynul Abedin Museum. শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর নামে ময়মনসিংহে একটি জাদুঘর স্থাপন করা হয়েছিল। He became actively involved in a movement to preserve the heritage of Bengal. বাংলার ঐতিহ্যগুলোকে রক্ষা করার জন্য তিনি সক্রিয়ভাবে এই আন্দোলনে মানে একজন সক্রিয় কর্মী ছিলেন, নিজেকে জড়িত করেছিলেন, ইনভলভড মানে জড়িত করা। and reintroduce Bengal art from the roots of Bengali culture, এবং বাঙালি সংস্কৃতির মূলকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি কাজ করেছিলেন। রিইন্ট্রোডিউস মানে পুনরুজ্জীবিত করা। He passed away on 28 May 1976 in Dhaka. তিনি 1976 সালের 28 মে ঢাকায় মারা গিয়েছিলেন। এটি হচ্ছে তোমাদের জয়নুল আবেদিন সম্পর্কিত একটি প্যাসেজটি অনেক বড়, বাট এই প্যাসেজটি তোমাদের যারা 2025 সালে পরীক্ষা দিবে তাদের পরীক্ষাতে একেবারে এসে গেছে, এমন করে তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নিবে। আমি তোমাদেরকে এই প্যাসেজগুলো প্রায় সবগুলোই দিয়ে যাচ্ছি, আর কয়েকটি মাত্র বাকি আছে। আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আছে, তোমরা দেখে নিও।
আজকে এখানেই শেষ করব। নেক্সটে আমরা এর দ্বিতীয় লেসন নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।